আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য, সেই সাথে আমার এফবিতে থাকা সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার সহ যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা রাখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সবসময় সর্বাঙ্গীন সেই কামনাই করি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন। তো ইতিমধ্যে যারা লাইভে ঢুকেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শীতের রাত্রি, রাত্রি ৯টা বাজলে আসলে অনেকটা রাত্রি হয়ে যায়, কারণ ৫:৩০টায় যেহেতু সূর্য অস্ত যায়, সেক্ষেত্রে রাত্রিটা অনেকটাই হয়ে যায়। ইতিমধ্যে যারা লাইভে ঢুকেছেন লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছেন ভাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর অশেষ রহমতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন। একটু অসুস্থ আছি, তো তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছে ভাই। তো যাই হোক ভাই, অনেকে নামাজ পড়ে 7:30, 8টা, 8:15 বেজে যায় নামাজে। সব মিলিয়েই একটু দেরি করে লাইভে আসা। তো আপনারা সকলে কেমন আছেন ভাই? তো যাই হোক, আজকে শীতের যেহেতু রাত, খুব একটা কথাও বলবো না, অল্প কথা বলবো। আমাদের, আপনারা সকলেই জানেন, যারা ইয়াং আছেন তাদের যুদ্ধটা অন্যরকম হয়। আমরা 8 ডিসেম্বর আমাদের জাতীয় বেতন স্কেলের জন্য আমরা ঢাকাতে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছি। সেই স্থানটা অনেকেই জানতে চাইছেন যে স্থানটা কোথায় হবে। সেই স্থানটা জানানোর জন্য বিশেষ করে আজকে লাইভে আসা। স্থানটা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে, সকাল 10 ঘটিকার সময়। তারিখটা হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ। ডিসেম্বরের 8 তারিখে সকাল 10টার সময় আমরা সকলেই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ইনশাল্লাহ, যদি আল্লাহ হাজির রাখে, উপস্থিত হব। না ভাই, এখন পর্যন্ত কোনো খোঁজখবর সেভাবে নেই। খোঁজখবর আসলে তো আমি আপনাদেরকে সাথে সাথে অবগত করব। কালকে একটি খবর পেতে পারি। যদি খবরটি কালকে সন্ধ্যার মধ্যে পাই, তাহলে আপনাদের হয়তো বা ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে বা লাইভে এসে আপনাদেরকে অবগত করব। কালকে একটি খবর পাওয়ার কথা আছে। খবরটি যদি কনফার্ম হতে পারি ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে জানাবো, আর যদি কনফার্ম না হয় তাহলে তো জানাতে পারবো না। তো যাই হোক, আমাদের 8 তারিখে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যারা ইয়াং জেনারেশন আসছেন, আসলে আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বয়সের কিন্তু বাকি নাই। দেখেন, দাড়ি কিন্তু পেকে গেছে। আমরা আর ইয়াং না, ইয়াং বলা যাবে না, বৃদ্ধ অলরেডি হয়ে গেছি। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বৃদ্ধ অলরেডি, বৃদ্ধর পথে কিন্তু আমরা। তো সেক্ষেত্রে আমার মতো বয়স যারা আছেন, অবসরের কিন্তু খুব একটা সময় নেই। দেখতে দেখতে এই কটা দিন চলে যাবে, দেখতে দেখতে চলে যাবে, টেরই পাবেন না যে কোন দিক দিয়ে চলে গিয়েছে। আর গ্রাম পুলিশের বেতন 5 বছর পরে বাড়ে, এইবার কিন্তু 5 বছর পরেও সেই বেতন বাড়েনি। এবার 6 বছর পার হওয়ার পথে
কিন্তু বেতন বাড়েনি 7 বছর। এই সামনের মাসটা গেলে 7 বছর হয়ে যাবে, 7 বছরেও বেতন বাড়েনি। তাহলে আপনার চাকরির বয়স, আমার চাকরির বয়স আর 10 বছর বা কারো 15 বছরই না হয় আছে। 15 বছর যদি যাদের চাকরির বয়স আছে, এই এইবার বেতন বাড়লে আরেকবার বেতন বাড়বে, তারপরের বার আমি রিটায়ার্ডে চলে যাব। তো এই যে এইভাবে এইভাবে দেখতে দেখতে দিনগুলো চলে যাবে, হেলায় হেলায় দিনগুলো চলে যাবে, ঠেলা ধাক্কায় দিনগুলো চলে যাবে। একজন আরেকজনকে দোষারোপ করব, একজন আরেকজনকে ঠেলা ধাক্কা করব। তো এগুলো করতে করতে আমাদের সময় পার হয়ে যাবে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। এখনো সময় আছে। সময় মতো সময় উপযোগী কাজ যদি না করা হয়, তাহলে কিন্তু কাজ হবে না। আর এগুলো একক দ্বারা সম্ভব না। আমি ডাক দিতে পারবো, আমি আমার সেই সাহস নিয়ে আমি ডাক দিতে পারবো। জেল হলে, চাকরি চলে গেলে, মারলে আমাকে মারবে, যে ডাক দিয়েছে তাকেই তো মারবে নাকি? ডাকটা তো আমি দিয়েছি আপনাদেরকে, যা কিছু করার আমার উপর হবে। আমি মনে করি ভাই আবার ডাক দেন, ভাই ডাক তো দিয়েছি। আপনি কি লাইভ আজকে প্রথম দেখতেছেন বা আমার আইডিতে প্রথম ঢুকলেন? আপনি কেবল বলতেছেন ভাই আবার ডাক দেন। কেন ভাই? ডাক তো চলতেই আছে। ডাক নিয়েই তো আজকে এতদিন আলোচনা চলতেছে। ডাকের কথাটার জাগরণের জন্যই প্রতিদিন লাইভে আসতেছি, রিলস ছাড়তেছি। এটা সকলের মাঝে যেন যায়, 45,870 জনের কানেই যেন পৌঁছায়। যে জন্যই তো আপনাদেরকে হয়তো বা বিরক্ত হন, এভাবে লাইভে আসলে, মাঝে মধ্যে লাইভে আসলে বিরক্ত হন। তো যেই কারণে এই এত বিরক্ত করার পরেও কিন্তু রিল ভিডিও একই বিষয় নিয়ে বারবার ছাড়তেছি ভিডিও, তারপর লাইভ করতেছি। কেন? যে কেউ যেন বাকি না থাকেন, প্রত্যেকেই যেন জানেন। তো যাই হোক, আপনি হয়তো বা এফবিতে ছিলেন না, যেই কারণে। তো যে কথাটা বলতেছি, বৃদ্ধ কিন্তু হয়ে গেছেন, বৃদ্ধ কিন্তু আমরা হয়ে গেছি। চুল পেকে যেহেতু গেছে, দাড়ি যেহেতু পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছি। আমাদেরকে কেউ কিন্তু আর এখন এই ইয়াং বলবে না, এই যুবক বলবে না। এখন আমরা বৃদ্ধর কাতারে পড়ে গেছি। মহিউদ্দিন মাহি সবাই মিলে মামলা পরিচালনা করেন, মামলা শেষ করে তারপর সবকিছু করা যাবে। থ্যাংক ইউ ভাই, সুন্দর একটি পরামর্শ দিয়েছেন। মহিউদ্দিন মহি ভাই, আপনি মামলার কয় নাম্বার বাদী একটু জানাবেন ভাই? আসসালামু আলাইকুম, আমার মানব হাসান ভাই বলেছেন। মহিউদ্দিন মহি ভাই, আপনি মামলার কয় নাম্বার বাদী? এরপরের কমেন্টটা আমি খেয়াল করব, কমেন্ট খেয়াল করি না, কিন্তু আপনারটা আমি খেয়াল করব। সবাই মিলে মামলা পরিচালনা করেন, আর তারপরে দেখা যাবে। আপনি কি মামলা সম্পর্কে ধারণা আছে আপনার? মামলা সম্পর্কে কি ধারণা আছে আপনার একটু বলবেন প্লিজ। এই মামলাটার 1 নাম্বার বাদে আপনি কি তা জানেন? যে মামলাটি পরিচালনা করতে বলতেছেন সবাইকে মিলে, সেই মামলার 1 নাম্বার বাদে আর আপনি, আমি হয়তোবা বৃহস্পতিবার দিন ঢাকা থাকবো। আহ রবিবারে আমাদের অবস্থান কর্মসূচি, আমি বৃহস্পতিবার দিন সকালেই ঢাকা থাকবো। তো বৃহস্পতিবার দিন সকালে, তার মানে খুব সম্ভবত 5 তারিখ পড়বে, ডিসেম্বরের 5 তারিখ পড়বে। তো আপনি ঢাকা আসেন, আপনাকে নিয়ে ভাই মামলা পরিচালনা করব। আপনি একটু আসেন ঢাকাতে, আপনাকে সাথে নিয়ে আমি কোর্টে যাব, মামলা পরিচালনা করব। মামলার দায়িত্ব আপনি নেবেন তো? নেবেন দায়িত্ব আপনি? আপনার কথা দেন যে হ্যাঁ লাল মিয়া ভাই, আমি বৃহস্পতিবার দিন 4 তারিখ আর 5 তারিখ যাই পরে, তো আমি আসবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন ছোট কুমার ভাই? আহ হ্যাঁ ভাই, অবশ্যই 7 তারিখের আন্দোলন আহ অব্যাহত আছে, থাকবে, এটা চলবে। তো মহিউদ্দিন মহি ভাই, আপনার একটা কমেন্ট করেন, উত্তর দেন। আপনার উত্তরের দিকে আমি তাকিয়ে আছি যে আপনি কি উত্তর দেন। তো আপনি মামলার কয় নাম্বার বাদে, এটা আমি জানতে চেয়েছি। যে আসলে ইদানিং ইদানিং কয় যার বিয়ে তার খবর নয়, পাড়া প্রতিবেশীর গুম কামাই। মামলা কিন্তু ভাই অন্য গ্রাম পুলিশ করেননি। যে মামলাটি কথা বলতেছেন, সেই মামলাটিরও কিন্তু বাদ দিয়ে, 1 নম্বর বাদ দিয়ে আমার নামেই রায় হবে। তো আমি তো বুঝি ভাই, কি হবে কি হবে না সেটা আমি বুঝি। এই মামলাটা রায় হবে, আলহামদুলিল্লাহ। আহ রায় হলে আবার এটা, এই স্টে করার পরে এটা আপিল হয়েছে, রায় হইলে এটাকে রিভিউ করতে পারে। তো রিভিউর আগ পর্যন্ত, মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহলে কি আপনি চাচ্ছেন যে আপনার বেতনটা এই 6,500 টাকায় থাক নাকি? মামলা পরামর্শ দিতেছেন যে মামলা সবাই মিলে মামলা শেষ করেন। ভাই মামলার শেষ বলতে কোনো শব্দ নাই। আহ আলহামদুলিল্লাহ ভাই, আছি মোটামুটি। আমার একটি ভাই লিখেছেন, সময়ের উপযোগী নেতা লালমিয়া ভাই। অসংখ্য ধন্যবাদ লালমিয়া ভাই, এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি। অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক,
আপনাদের ধারণা না থাকলে ভাই, শুধু ধারণা নাই কিন্তু কথা বলেন, তখন খারাপ লাগে ভাই। আমি তো বুঝি, মামলা করেছিলাম, তাও আমি বুঝি। মামলা ভাই দীর্ঘমেয়াদী মামলা, কখনো এগুলো এমনই মামলা, সার্ভিস মেটালের মামলা, এগুলো সময় লাগে ভাই। এগুলো 15 বছর 20 বছর পার হয়ে যায়। সার্ভিস মেটালের মামলাগুলো, এগুলো 20 বছরও পার হয়ে যায়। তারপরে আপনার মামলা সম্পর্কে কি ধারণা আছে আমি জানি না, যে মামলা কত প্রকার আপনি জানেন? দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, এগুলো সম্পর্কে আপনার ধারণা আছে? আপনার কি জানেন দেওয়ানি মামলা কাকে বলে, ফৌজদারি মামলা কাকে বলে জানেন? আমার আর একটি ভাই লিখেছেন সাহসী নেতা লালমি ভাই, ধন্যবাদ ভাই। তো আপনার তো মনে হয় ভাই মামলা সম্পর্কে ধারণাই নাই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, যা বুঝেছেন তাই কমেন্ট করেছেন ভাই। মামলার প্রতিও আমার আহ, আগ্রহ তো অবশ্য আছে, দেখে আমি মামলা করেছি। ওইটা আইনি প্রক্রিয়া, আইনি রাস্তায় চলবে। এখন এই মামলাটা 20 বছর 15 বছর, আরো ধরেন 5-7 বছর লাগবে। এই 5-7 বছর ভাই, শীতের তীব্রতা বেশি নাকি না ভাই আমার এখানে? খুব একটা না এটা, যেহেতু আমার ঢাকা জেলাতে শীতটা একটু কমই, এখানে খুব একটা না। আসলে এটা পড়েছিল, আহ, এটা পড়লে হয়তো বা যারা গ্রাম পুলিশ আছেন সেই পরিচয় সুবাদেই এটা পড়া আর কি। ধন্যবাদ ভাই। আহ, দাদু ভাই, উচিত কথাই, বন্ধু বেজার, গরম বাতে বিড়াল বেজার, লাল মিয়া যদি উচিত আহ, বললে আহ, টাউডেরা বেজার। রাইট, ধন্যবাদ ভাই। এখন আমাদের একটা দিক নিয়ে পড়ে থাকলে হবে না ভাই। আহ, আপনার পেটে ক্ষুধা, ধরেন একটা বাড়িতে লোক মারা গেছে, সেই বাড়ির লোক কান্না করতেছে। এখন পেটের যে ক্ষুধাটা, এটা কি মানে মরা বাড়ি মানে? যে বাড়িতে লোক মারা গেছে, পেটের ক্ষুধা 3 দিন আমরা উপোস থাকবো, পারবেন? থাকবেন? ভাই, পেটের ক্ষুধা মৃত্যুকেও হার মানায়, মরা বাড়িও মানে না পেটের ক্ষুধাতে। আর যে মৃত্যুর মুখে পড়েছে, সে আরেকজনকে পারলে ধাক্কা দিয়ে, ধরেন আপনি গর্তে পড়ে যাচ্ছেন বা পানিতে তলিয়ে যাচ্ছেন, এখন আপনি যদি আরেকজনের উপর ভর করেন, তাহলে আপনি বেঁচে যাবেন, সে তলিয়ে যাবে। এই যে যে বিষয়টা, এই ব্যক্তি কি করে, সে কিন্তু আরেকজনের চিন্তা করে না। কোথায় আছে, নিজে বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে তো বাপের নাম। এখন এই মামলা শেষ হইতে আরো 10 বছর লাগলে, আপনি এই 10 বছর যাবতে কি এই 6,500 টাকা বেতন নিয়ে আপনি চাকরি করবেন? ভাই, আপনার কাজ আপনি চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। ধন্যবাদ মারুফ ভাই। আমি জানি যে আপনার অনেকগুলো ভাই আছেন, কিন্তু ভাই সবাইকে বোঝানো দরকার, সবাইকে। যে ভাইটি বুঝছে না তাকেও বোঝানো দরকার। আমি আজকে জাতীয়করণের দাবি নিয়ে ঢাকায় ডেকেছি। না ভাই, আমার অনেক ভাই প্রশ্ন করছেন শীত বেশি নাকি। না ভাই, শীত খুব একটা বেশি না ঢাকাতে। এটা গায়ে দেওয়ার অর্থ, এটা তো কোটি ভাই, এটা তো গ্রাম পুলিশের কোটি। তো এটা তো পোশাকের একটা অংশ, তো সেইটা গায়ে দিয়েছি। এটা আপনাদেরকে লাইভে সকলেই জানলো, যে কারণে এটা বোঝানোর জন্য গায়ে দিয়েছি ভাই। ধন্যবাদ ভাই। তো যাই হোক, আজকে যে ডাকটি আমি দিয়েছি, যে ডাকটি দিয়েছে, বিরোধিতা কর্মচারী ইউনিয়ন করে সেটা ঠিক আছে, তাদের না হয় স্বার্থে ব্যাঘাত ঘটে, কর্মচারী ইউনিয়ন যারা নেতা। কিন্তু অনেক শিক্ষিত গ্রাম পুলিশ যারা ফেসবুক ব্যবহার করেন, কিন্তু আপনারা কোনো নেতা না, সাধারণ গ্রাম পুলিশ। হয়তোবা আজকে আমাকে ভালো লাগে, কালকে কোনো কারণে হয়তোবা আমাকে খারাপ লাগে, আরেকজনকে ভালো লাগে। কিন্তু আপনার মেধা শক্তি একটু খাটিয়ে আপনি একটু বলেন তো, যে এই যে সময় উপযোগী যেই আহ, সিদ্ধান্তগুলো গ্রহণ করা উচিত। 6 বছর কিন্তু এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে, 7 বছরে পা রাখলেন। এই ডিসেম্বর শেষ হলে 7 বছর হবে। গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছিল 2018 সালে। তো এই 18 সাল থেকে 7 বছর পেরিয়ে গেছে। দ্রব্যমূল্যের বাজার, প্রত্যেকটা বছর বিভিন্ন কিছুর বাজার, বিশেষ করে আপনি আপনার বিদ্যুৎ বিলের দিকে একটু খেয়াল করে দেখেন তো, যে এই 7 বছরে বিদ্যুৎ বিল কতবার বেড়েছে। প্রত্যেকটা বাজার, সয়াবিন তেল 2018 সালে কত টাকা ছিল, বর্তমানে কত। প্রত্যেকটা জিনিস, কোনটার নাম বলবো ভাই? তরকারির বাজারে গেলে, কাঁচা তরকারির বাজারে গেলে, কোনো কাঁচা তরকারি কেনা যায় 100 টাকা কেজি কপি, 200 টাকা কেজি সিম। কোনটার নাম বলবো? 70 টাকা কেজি পুরাতন আলুই, নতুন আলু তো এখনো পাওয়া যায় না। ওই পুরাতন আলুটাই 70 টাকা কেজি। ডিম খাবেন, ডিমের হালি 50 টাকা। কি খাবেন আপনি? মাছ খাবেন? মাছের বাজার তো যাওয়ার কোনো কায়দাই নেই।
ইলিশ মাছ সেটা গ্রাম পুলিশের জন্য না, সেটা সরকারি ঊর্ধ্বতন মহলের যারা কর্মচারী আছে তাদের জন্য। তো যাই হোক, তো এই যে সময়ে যে জিনিসটি প্রয়োজন, 7 বছরে পা রাখতেছেন, বেতন একবারও বাড়েনি, অথচ 7 বছরে বহু দ্রব্য মূল্যের বাজার কিন্তু বেড়েছে, কিন্তু আপনার বেতনটা সেই জায়গায় রেখেছে। আপনি রাষ্ট্রের কথা ভাবতেছেন, রাষ্ট্রের খারাপ সময়, রাষ্ট্রের এই সময়, রাষ্ট্র কি একবারও আপনার কথা ভাবতেছে? যদি রাষ্ট্র আপনার কথা ভাবতো, একা একা কিন্তু ভালোবাসা হয় না, একা একা কিন্তু প্রেম হয় না। আমরা দিন রাত মাটি করে সরকারের আদেশ আমরা পালন করতেছি, মুখে হাসি পেটে ক্ষুধা নিয়ে। রাষ্ট্র কি একবারও ভেবেছে? ভাই একটা কমেন্ট চলে গেল, দেখতে পারলাম না। হ্যাঁ ভাই, আমি কিছু কথা বলবো, যেহেতু লাইভে এসেছি। এই মুহূর্তে 75 জন আছেন, অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথায় অযৌক্তিক হয় তাহলে আপনারা বলবেন। কমেন্টগুলো যদি আমি এই মুহূর্তে দেখতেছি না, আমি কিছু কথা বলি, তারপর কমেন্টগুলো দেখি। তো আপনাদেরকে সঠিকটা বোঝানোর জন্য এই লাইভে আসা, এত পেশাল পারা। যে বুঝেন না, হয়তোবা আমি রাগ করি অনেক সময়, আমার রাগটাকে আপনারা রাগ মনে করবেন না। যখন আপনাকে বোঝাতে ব্যর্থ হই তখন রাগ করি, আর কোনো কিছু না। ধন্যবাদ আতিকুর, অসংখ্য ধন্যবাদ। তো এই যে যে 7 বছরে বেতন বাড়েনি, কর্মচারী ইউনিয়নের কি উচিত ছিল? আরো আগের থেকেই তাদের এই ধরনের আন্দোলন না ভাই, তারা এই ধরনের আন্দোলনে যাবে না, কারণ তারা ভয় পায়। তারা ভয় পায়, তারা ভীতু, তারা ভয় পায়। তারা মনে করে যে এই ধরনের আন্দোলনে গেলে তারা যদি বেশি, খুব বেশি হইলে তারা মানববন্ধন দেয়, মানববন্ধন, জেলায় জেলায় মানববন্ধন। তাছাড়া ঢাকাতে যদি তারা ডাকে, তারা 2 ঘন্টা 4 ঘন্টার জন্য মানববন্ধন দেয়। সবাই দাঁড়িয়ে এই এতগুলো লোককে, এক একটা লোক, তারা ডাকলে লোক হয়, আমরা ডাকলে লোক হয় না, তারা ডাকলে লোক হয়। ভাই নতুন আলু 100 টাকা কেজি। ভাই আমাদের ঢাকাতে, বিশেষ করে আমার ধামরাইতে, আমার কসুরা বাজারে এখনো নতুন আলু উঠেনি, এটার কথা আমি বলতে পারলাম না। এখনো পুরান আলুই আছে, নতুন আলুটার বিষয়ে জানি না কয় টাকা কেজি, পুরাতনটা 70 টাকা কেজি, এটা বলতে পারি। তো সেক্ষেত্রে এই যে কর্মচারী ইউনিয়ন, তারা কিন্তু ডাকে না, তাদের ভিতরে ভয় কাজ করতেছে, ভয়। কারণ ডাকলে তারা চিন্তা করে, তারা ডাকে অনলি 2 ঘন্টার জন্য, অথচ এই 2 ঘন্টার জন্য তারা ডাকলে লোক হয়। বাংলাদেশের সেই দিনাজপুর, রংপুর, ফরিদপুর, তখন আর রাজশাহী, তখন আর জেলার নাম বলতে হবে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলার থেকে গ্রাম পুলিশের আপনারা ঢাকায় চলে আসেন। কিসের জন্য? 2 ঘন্টার জন্য। অথচ কি যায়, 2 ঘন্টায় আপনার গাড়ি ভাড়া, 2 ঘন্টার জন্য আসেন, আপনার টাকা, যাতায়াত ভাড়ার টাকাটা এক একজনের 2,000 3,000 করে টাকা থাকে না। কিসের জন্য আসেন? তামাশা করতে। 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে ওই সাংবাদিকদের দেখাইলেন আমাদের বেতন এত টাকা, আমরা স্মারকলিপি দেব। স্মারকলিপি দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে লোক আসেন। বিনিময়ে এই 7 বছরে স্মারকলিপি বহুবার দিয়েছেন, 1 টাকাও বেতন বাড়েনি। কি লাভ হয়েছে? স্মারকলিপি দিয়ে গেছেন। এখন আমরা দেখতেছেন, এগুলো বাস্তব দেখতেছেন, হাড্ডাহাড্ডি লড়াই করতেছি, হাড্ডাহাড্ডি লড়াই। গত তারিখ আপনারা আমার সাথে 6-7 দিন কষ্ট করেছেন। যারা কষ্ট করেছেন তারা তো জানেনি, তারা তো সেটা তাদের আপনাদের বলার, ভাই বুনিয়াদি প্রশিক্ষণে 40 জন, সবার জন্য ভাই বলবেন। বুনিয়াদি প্রশিক্ষণে যারা আছেন তাদের, এই বিষয়টাতে আমি যাই, পরের কথা বলি। বুনিয়াদি প্রশিক্ষণে যারা আছেন, একটা জেলা থেকে অনলি 40 জন ব্যক্তি আছেন। এখন যদি 32 জেলায় চলে, তাহলে কয়জন ব্যক্তি আছেন? 410টায় 400, আর 30টায় আছেন 3-4-1200, 1500 গ্রাম পুলিশ বুনিয়াদি প্রশিক্ষণে আছেন। এইটা কোনো বিষয় না ভাই। 1500 গ্রাম পুলিশ না আসলে কিচ্ছু হবে না। 45,870 জন গ্রাম পুলিশ সারা বাংলাদেশে আছে, এটা একেবারে অ্যাকুরেট হিসাব। এখান থেকে মৃত্যু বরণ করেছে, এই গ্যাপ আছে, পোস্ট খালি আছে, ধরেন 41,000 সামথিং এই বর্তমানে আছে, গ্রাম পুলিশ আছে। 40,000ই ধরেন না, 40,000 লোক আছেন। বুনিয়াদি প্রশিক্ষণে আছেন 1,500 লোক, 2,000 বাদ দেন, 38,000 লোক আছেন। এই বয়স্ক এবং ধরে নেন যে কর্মচারী ইউনিয়নের লোকজন, কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী, আরো 5,000 বাদ দেন, বা 10,000ই বাদ দেন, এবার আসেন 30,000।
আরো 5,000 বাদ দেন, অসুস্থতা এই সেই নানান কাহিনী আছে। 25,000 লোক তো টাকা আসতে পারেন নাকি? 25,000 লোকে আসতে তো কোনো বাধাই এখানে নেই। 25,000 লোক আমি আসতে, যদি প্রত্যেকেই আমরা মন থেকে বাঁচতে চাই, আমাদের সংসার চালাতে চাই, আমাদের আহ, সন্তানদের মুখে হাসি ফোটাতে চাই, তাদের লেখাপড়া করাতে চাই, বৃদ্ধ পিতা মাতার ভরণ পোষণ করতে চাই, যদি আমরা প্রত্যেকেই চাই, তাহলে কিন্তু আর তখন আর কেউ ঘরে বসে থাকবো না। যদি আমি মন থেকে মনে করি যে আমার জাতীয়করণ দরকার, হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ, ঘরে ফিরে আসবো না। বর্তমান সময়ে এই যে 5,600 টাকা, সরি, 6,500 টাকা বেতন, এটা পৃথিবীর ইতিহাসে নাই, কিন্তু আছে, থাকবেই তো। কারণ আপনি নিজেই তো চান না। আপনি যদি চাইতেন যে 6,500 টাকা এটা বর্তমান সময়ে বেতন না, আমার ন্যায্য বেতন আমাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনি আর ঘরে বসে থাকতেন না, আপনি ঠিক ঢাকা চলে আসতেন। আপনি তখন ঠিক ঢাকা চলে আসতেন, তখন আর ঘরে বসে থাকতেন না, তখন আর অন্যের উপর নির্ভর করতেন না। আপনার মন বলতো না, আপনার ঘরে বসে থাকতেই পারতেন না। যদি আপনি মন থেকে জাতীয়করণ চাইতেন বা ভালো বেতন চাইতেন, তখন কিন্তু আপনি অন্যের উপর ভরসা করে ঘরে বসে থাকতেন না, যে তারা ঢাকায় গেছে, তাদের হলে আমারও হবে। তখন আর এটা বলতেন না, তখন আপনার দায়িত্ব নিতেন। আপনি ভাবতেন যে এটা কি, আমি আমার সংসার চালাইতে পারি না, আমি কেন ঘরে বসে থাকবো, আমিও যুদ্ধে যাব। যতক্ষণ পর্যন্ত জাতীয় বেতন স্কেল না দেবে, 2011 সালের গেজেট অনুযায়ী বেতন না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা ছেড়ে বাড়ি আসবো না। এভাবে বেঁচে থাকার চেয়ে, দুঃখে দুঃখে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। দুঃখে দুঃখে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মানে আপনার কাছে কি আমি জানি না, যারা ভালো চলতে পারে তাদের হিসাবটা আলাদা। গ্রাম পুলিশের বেতন এই যে 6,500 টাকা, এটা আর কারোর বেতন এমন নাই। আমাদের যে দাবি, আমাদের যে যুদ্ধ, আমাদের যে আন্দোলন, আমাদের আন্দোলনের চেয়ে যুক্তিসঙ্গত আন্দোলন আর কারোর নাই, আর কারোরই নাই। ছাত্রদের দিকে দেখেন, তখনের আপনারা যারা বুঝেন না, তাদেরকে হয়তো বা বোঝাতে হবে ভেঙে ভেঙে। ছাত্ররা আন্দোলন শুরু করলো, ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, তখন কি নিয়ে আন্দোলন শুরু করলো? আপনার আন্দোলনটা ছিল কোঠা সংস্কারের আন্দোলন। কোটা সংস্কারের আন্দোলন। তারা কোটা সংস্কারের আন্দোলন শুরু করলো। তাদের কথাগুলো ছিল যৌক্তিক, ন্যায্য, 100% সঠিক, যে আমি শিক্ষিত হব, লেখাপড়া করব, পিতামাতা আমার পিছনে খরচ করবে, কিন্তু আমি শিক্ষিত হয়ে চাকরি পাবো না, আর এই কোঠা পদ্ধতিতে চাকরি পাবে, এই পদ্ধতি মানি না। তারা এইটা নিয়ে আন্দোলন শুরু করলো। তাদের আন্দোলন যৌক্তিক, এবং ছাত্ররা সংখ্যায় অনেক। কোনো ছাত্র কিন্তু ঘরে বসেছিল না, একটা ছাত্রও ঘরে বসেছিল না, একটা ছাত্র না, প্রত্যেকটা স্কুলের ছাত্রগুলো বেরিয়ে গিয়েছে। স্কুলের ছাত্রগুলো বেরিয়ে গিয়েছে। স্কুলের ছাত্রগুলো যখন বেরিয়ে গিয়েছে, সকলেই যখন আন্দোলনে সামিল হয়েছে, তখন তাদের দাবি যেহেতু যৌক্তিক, তাদের সাথে তাদের পিতামাতারা, সাধারণ জনগণ, সকলেই কিন্তু মাঠে পরবর্তীতে নেমেছে। সকলেই মাঠে নেমেছে, বাধ্য হয়েছে, সরকারটা পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়ে গেছে। আর আপনার দাবি, আমার দাবি, কে বলবে না? কোনো ব্যক্তিকে বলতে বলেন যে আমাদের দাবিটা সঠিক না, এমন কোনো ব্যক্তি যদি থাকে, সে বলুক যে আমাদের এই 6,500 টাকা মাসিক আমাদের বেতন, বর্তমান সময়ে 6,500 টাকা বেতন সঠিক আছে। 1 নাম্বার। 2 নাম্বার, সরকারি, যেহেতু সকলেই জানে আমি সরকারি, 2011 সালের গেজেটে আমি সরকারি, খালি 2011 সাল না, প্রত্যেকটা গেজেটেই আমি সরকারি লোক। যেহেতু সরকার আমাকে পোশাক দেয়, তাহলে আমার বেতন কিভাবে 6,500 টাকা হতে পারে? বাদ দিলাম সরকারি, শ্রম আইন অনুযায়ী বেতন নির্ধারণ করতে গেলে সর্বনিম্ন বেতন দিতে হবে 12,500 টাকা। সেটা যদি শ্রম আইন অনুযায়ী বেতন দিতে যায়, তাহলে আপনার দাবির উপর কোনো দাবি কি আর আছে যে সঠিক দাবি? তাহলে আপনাকে বাধাটা কে দিবে বলেন দেখি, আপনাকে বাধা কে দিবে? কিন্তু আপনার তো দোষটা নিজেরই। কারণ আপনি কি কখনো আপনার দাবি নিয়ে, আপনার দাবি নিয়ে আপনি দাঁড়িয়েছেন? আপনার দাবি নিয়ে দাঁড়িয়েছেন? কি করেন? 1 ঘন্টার 2 ঘন্টার মানববন্ধন করেন। 1 ঘন্টার 2 ঘন্টার মানববন্ধনে হয়ে যাবে? এত সহজ? আপনার দাবি নিয়ে আপনি কখনো হাড্ডাহাড্ডি লড়াই করেছেন যে এটা আমার 100% সঠিক দাবি, আমার ন্যায্য দাবি? তা যদি করতেন, তাহলে তাহলে বলা যেত। আর ভয় করলে ভাই জয় হয় না। ভয় করলে আপনারা হয়তো বা ভয় পান, আপনারা ভয় পান। ভয় কেন রে ভাই? কিসের ভয়? আপনি আপনি আপনার পারিশ্রমিক চাচ্ছেন, আপনাকে ঠকানো হচ্ছে, আপনাকে ঠকানো হচ্ছে। তাহলে কেন আপনি ভয় পাচ্ছেন?
সদুত্তর দিক। এই তারিখ তো আমরা আসবো না, এই তারিখে আমি আসবো না। আমি জানি না আপনারা কয়জন ঢাকাতে আসবেন, আর কয়জন কতক্ষণ থাকবেন আমি জানি না। কিন্তু আমি ভাই এর শেষ খেলা না দেখে আমি বাড়ি ফিরে আসবো না। আমি বাড়ি আসবো না, কারণ আমি একজন যোদ্ধা, এবং ন্যায় এবং সত্যের পথের যোদ্ধা। কি করবে? গ্রেপ্তার করবে, চাকরি চলে যাবে, আমাকে গ্রেপ্তার করবে, আমাকে মারবে। বেশ কয়েকজন কমেন্ট করেন। একজন ব্যক্তি, নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, উনি লিখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি ছাত্র আন্দোলনের কমিটির কাছে আবেদন করার জন্য। তাছাড়া তাছাড়া সে আসবে না, আন্দোলনে আসবে না। কে বলছে ভাই আপনাকে আন্দোলনে আসতে? আন্দোলন কি করলে এইটা কোনো রাজনৈতিক আন্দোলন না যে এটা আপনাদের 45,870 জন গ্রাম পুলিশের জাতীয়করণের জন্য আমি আন্দোলনে ডাক দিয়েছি। যদি আপনারা না আসেন, জাতীয়করণ না হলে আমার লস কি? এটা কোনো রাজনৈতিক আন্দোলন না যে এখানে আন্দোলন করে এরপরে আমি এমপি হব, মন্ত্রী হব, আমাকে উপদেষ্টা বানাবে, আমি উপদেষ্টা হয়ে যাব। না না আসলে লস কার? আপনার, আমার কি? আমি চেষ্টা করতেছি। হুজুর একজন হুজুর, হুজুরের দায়িত্ব হলো জানাজা পড়া, লোক ভেস্তে পাঠানোর না। ভেস্তে পাঠানোর দায়িত্ব কিন্তু হুজুরের না, যে হুজুর ভেস্তে পাঠিয়ে দিবে, জানাজা পড়লে ভেস্তে চলে যাবে। হুজুরের দায়িত্ব হচ্ছে জানাজা পড়া। ভেস্তে যেতে হলে আপনার আমল আপনাকে করতে হবে, আপনার আমলটা আপনাকেই করতে হবে, তবে আপনি ভেস্তে যেতে পারবেন। বেহেস্ত যার যার হাতে। আপনি যদি আমল না করেন, আপনি ভেস্তে যেতে পারবেন না। হুজুর আপনাকে ভেস্তে পাঠাতে পারবে না। হুজুরের কাজ জানাজা পড়া, সেটা হুজুর করবে। আমার কাজ হলো, আমি 45,870, আমরা ঘুমাইতেছি ভাই, এখনো ঘুম ভাঙে নাই। কৃষ্ণ ঢুকেছ, ধন্যবাদ। ঘুম ভাঙবে, তাও বলবে পারতেছি না, এরই নাম গ্রাম পুলিশ বাহিনী। রাইট কৃষ্ণ। দুই একজনের কমেন্ট দেখে খারাপ লাগে আর কি, যে কারণে আজকে লাইভে আসলাম স্থান দেওয়ার জন্য, আবার দুই চারজনের কমেন্টের উত্তর দিতে হয়। আমিলাল মিয়া, এইখানে এই আন্দোলনে ধরেন আপনারা জিতে গেলেন, তাহলে কি আমারে মন্ত্রী বানাইবো? যে আপনারা ধরেন 40,000 গ্রাম পুলিশ চলে আসলেন, আপনারা জিতে গেলেন, আমারে কি গ্রাম পুলিশের আইজিপি বানাইবো? না মন্ত্রী, নাকি বর্তমান উপদেষ্টা বানাইবো, কোনটা? তাহলে না, এখানে হেরে গেলেই কি আমার কি? আমি মন থেকে 45,870 জনের জাতীয়করণ চাই, আমার জাতীয়করণ চাই। যে কারণে আমি আমার গতিতে আমার কাজ আমি করতেছি, এতটুকুই। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। দিন ইসলাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আমার একটি ভাই বুনিয়াদি বুনিয়াদি কি এই বিষয়টা জানতে চাচ্ছেন। প্লিজ ভাই, আহ বর্তমান যে কথাগুলো বলতেছি, আপনার কমেন্ট আমি খেয়াল করতেছি, কিন্তু আপনাকেও মাইন্ড করবেন না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। যখন যে বিষয়টা নিয়ে আলাপ হয়, তখন ভাই সেই বিষয়টার উপরে থাকবেন। বুনিয়াদি প্রশিক্ষণ, অবশ্যই এটা প্রশিক্ষণ, এখানে প্রশিক্ষণই দেওয়া হচ্ছে। তো আপনি প্রশিক্ষণ নিবেন, যদি গ্রাম পুলিশ হয়ে থাকেন তাহলে প্রশিক্ষণ নেন। এখন বুনিয়াদি প্রশিক্ষণ কি, যখন প্রশিক্ষণ দিবেন এই প্রশ্নের উত্তরটা আপনাকে ওই প্রশিক্ষণের ওখানেই দেবে, যে বুনিয়াদি প্রশিক্ষণ কি, এটার উত্তরটা ওখানেই দেবে। তো এইটা এখন যে লাইভটা করতেছি যে বিষয় নিয়ে, এই বিষয়ে আপনারা প্রশ্নে আসেন, সবচেয়ে বেটার হবে। যখন যে বিষয়, সেই বিষয়ে প্রশ্ন করাটাই বেটার। তো যাই হোক, লাইভ বেশি সময় করব না, লাইভ থেকে বেরিয়ে যাব। কারণ যে বুঝবে না, তাকে সারা জীবনেও বোঝানো যাবে না। তবে এটা শেষ চেষ্টা, এটা শেষ চেষ্টা। আর ভাই চেষ্টা করব না। যদি আমার চেয়ে ভালো কাউকে আপনাদের পান, তাহলে দেখেন। এইবার ফেল হলে আমি ভাই, এইবার যদি আপনারা না আসেন, গতবার যাই হোক যে লোকগুলো আসছিলেন, ধন্যবাদ। এর মধ্যে অনেকেই হয়তো বা লাল মিয়া ভাই, 3 মাস পেরিয়ে যাওয়ার পর সচিব স্যার কি কখনো প্রশ্ন করেছেন আমাদের বেতন বৃদ্ধি হলো না? ভাই এগুলো করে ব্যর্থ হয়েই কিন্তু আন্দোলনের ডাক দিয়েছি। শুধু প্রশ্ন না, ব্যর্থ হয়েই। তার মুখে এখন একটাই, কাজ চলছে, কাজ চলছে, কাজ চলছে। কে নাকি ইংলিশ শিখে আসছিল, সেই ইংলিশ ভাষার মতো একটা শব্দ। আর সেই শব্দটা যখনই যায় সচিবালয়ে, তোমাদের নিয়েই কাজ চলতেছে, আপনাদের নিয়েই তো কাজ চলতেছে, এই কাজ চলতেছে। এই কাজ ভাই কবে শেষ হবে সেটা জানা নাই। অথচ ওই আসলে দুনিয়াটা শক্তের বক্ত নরমের জম। 1 ঘন্টায় প্রজ্ঞাপন জারি করেছে, 1 ঘন্টায়। 1 ঘন্টা আন্দোলনকারীরা দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রজ্ঞাপন জারি হয়েছে। আর 3 মাস যাবৎ খালি কাজ চলতেই আছে, কাজ চলতেই আছে, কাজ চলতেই আছে। কি কাজ চলতেছে তিনারা জানে আর আল্লাহ জানে। ভাই মানি না, মানবো না, মানি না, মানবো না।
হয় লাশ আসবে বাড়িতে, কিন্তু জাতীয়করণ ছাড়া আমরা কেউ ঘরে ফিরে আসবো না। যারা সাহসী তারা আসেন, যারা ভীতু ভাই তাদের আসার দরকার নাই, তারা বাড়ি বসে থাকেন। আমরা যদি পারি, আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করবে, এটা আবার বলে দিই। যারা ভীতু তারা আসবেন না। আমরা মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য ঢাকা যাচ্ছি। কিছু কথায় যাই, যদি যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই কোঠা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেই আন্দোলনটা সঠিক হয়ে থাকে, তাহলে তাদের কাছে প্রশ্ন থাকবে সেদিনও আমরা মাঠে নামবো। অনেকেই ভয় পাচ্ছেন যে ছাত্ররা আসবে, আলহামদুলিল্লাহ ছাত্ররা আসুক। সেই ছাত্রদের কাছে প্রশ্ন, তারা ছাত্র, তারা জ্ঞানী, তারা গুণী, তারা শিক্ষিত। কারণ ঢাকা ভার্সিটির প্রত্যেকটা ছাত্র হচ্ছে মেধাবী, তারা মেধাবী, তারা মেধা যোগ্যতায় ভার্সিটিতে চান্স পেয়েছে। ঢাকাতে এত সহজ না কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়া, আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই মেধাবী একজন মানুষকে ইয়াং জেনারেশনের কাছে প্রশ্ন থাকবে, আপনাদের আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন ছিল, সেটা যদি সঠিক হয়ে থাকে, 6,500 টাকা যে ব্যক্তিরা এখানে দাঁড়িয়েছে তাদের বেতন, আপনার মতে কি তাদের আন্দোলন সঠিক না? আপনাদের মতে কি তাদের আন্দোলন সঠিক না? 3 মাস আগে আন্দোলন করেছিলাম, আপনাদেরও আসতে হয়নি বোঝানোর জন্য। আনসারদের বোঝাইতে আপনারা আসছিলেন, আনসারদের সাথে আপনাদের তর্ক বিতর্ক এবং বাক বিতর্ক সহ এখানে গ্যাদারিং হয়েছিল, কিন্তু গ্রাম পুলিশের চেহারাও কিন্তু আপনাদের দেখা লাগেনি। কারণ আমরা আপনাদের মর্যাদা রেখে, রাষ্ট্রের মর্যাদা রেখে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মর্যাদা রেখে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। কিন্তু 3 মাস হয়ে গেছে, কোনো কিচ্ছু হয়নি। বর্তমান 6,500 টাকা বেতনে কোনো সংসার চলতে পারে কিনা? আপনার বাবা 6,500 টাকা যদি বেতন পেত, তাহলে কি আপনাকে এই ভার্সিটিতে লেখাপড়া করাতে পারত? প্রশ্নের উত্তরগুলো দিতে হবে যারা সেখানে আসবে। সেগুলো আমি কথা বলবো, আপনাদের ভয়ের কিছু নয়, কথাগুলো আমি বলবো। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে যদি আমাদের দাবিগুলো যৌক্তিক না হয়ে থাকে, আপনারা কি করতে বলেন? চলে যেতে বলেন, আমরা চলে যাব। আর যদি বলেন যে না দাবিগুলো যৌক্তিক, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কিছু বলতে পারবেন না, বরং আমাদের সাথে থেকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা মন্ত্রণালয়ে যান, তাদের সাথে কথা বলেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এসে তারপরে আমাদের এখানে তাদেরকে নিয়ে আসেন। এর সদুত্তর তারা দিয়ে যাক, আমরা ঢাকা থেকে চলে যাব। আমি বলবো প্রত্যেকটা গ্রাম পুলিশ কি এই আন্দোলনে যোগ দিতে হবে? প্রত্যেকটা উপজেলা হইতে নিম্নত 50 জন লোক লাগবে। অবশ্যই ভাই, আমি তো হয়তোবা লাইভে কেবল ঢুকছেন, প্রত্যেকেই আপনি যদি মনে করেন যে জাতীয় বেতন স্কেল দরকার, আমার বেতনে সংসার চলে না, অবশ্যই আসবেন। আপনি যদি মনে করেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক, এগুলো আদায় করব, অবশ্যই আসবেন। আপনারা তো আসেন না, আপনাদের জেলা থেকে সবাইকে আসতে বলেন। যাই, আরেকটা ভাইয়ের মনে হয় উত্তর দিয়েছে। তো হ্যাঁ ভাই, আমি অলরেডি ঢাকা জেলার থেকে লোক কম যায়। অলরেডি আমি এইবারের আন্দোলনের জন্য ঢাকা জেলার প্রত্যেকটা থানায় থানায় কিন্তু ভাই আমি বলে দিয়েছি, কাজ চলতেছে। প্রত্যেকটা থানায় থানায় ঢাকা জেলার যারা আছে তাদেরকে, বিশেষ করে মানিকগঞ্জ জেলা তাদেরকে বলা হয়েছে, ঢাকা জেলার তাদেরকে বলা হয়েছে, টাঙ্গাইল জেলার তাদেরকে বলা হয়েছে, প্রত্যেকটা থানার ঢাকার আশেপাশে যেগুলো আছে এদেরকে বলা হয়েছে। বাকিগুলোকে লাইভে আহ্বান করতেছি যে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, একজন ব্যক্তিও থাকবেন না ভাই। তো আসলে গ্রাম পুলিশ দিয়ে খুব একটা বিশ্বাসও হয় না এই লাইভে লাইভে বাড়ি বসে লাইভ দেখবে। এই আমার কথাগুলো তো মনে হয় না যে আমি অযৌক্তিক কোনো কথা বলতেছি। এই ধৈর্যটাও কিন্তু গ্রাম পুলিশের নাই। লাইভ দেখেন, আসলে তারা চায় কি সেটা ভাই জানা নাই, তারা যে কি চায় এটা জানা নাই। মনে হয় ঘরে বসে বসে জাতীয়করণ চায়। গ্রাম পুলিশ মনে করে যে এটা মামুর বাড়ির মোয়া, যে ঘরে বসে থেকে চাইলো আর হয়ে গেল, এটা মনে করে এরা। তো যাই হোক, যে কারণে তাদের এতটুকু ধৈর্য নেই যে লাইভে বসে কথা বলবে। ভাই, ছাত্ররা গ্রাম পুলিশের পাশে ছিল, আছে, থাকবে। আমি অনেক ছাত্র সমন্বয় ভাইদের সাথে কথা বলেছি, তারা বলেছে আপনাদের দাবি যুক্তি, পাশে আছি। রাইট ভাই, মামুন ভাই, এটা আমিও জানি। কিন্তু আমার একজন পণ্ডিত আছেন, নামটা আমি ভুলে গেছি। আসলে বাড়ি বসে অনেক কথাই বলা যায়। গ্রাম পুলিশের মধ্যে ভীতুর সংখ্যা বেশি, সেই ভীতুদের নিয়ে আন্দোলনে যাওয়ার দরকার নাই। হ্যাঁ ভাই, এটা আমি বলে দিয়েছি যে ভীতু তার আসার দরকার নাই, এটা আমি বলে দিয়েছি অলরেডি। তো তিনি বলেছে আর কি, তিনি আমার একটা পোস্টে, আজকের একটা পোস্টে কমেন্ট করেছেন, আমার বিকাশ নাম্বার চেয়েছে,
যে আমার বিকাশ নাম্বারে তিনি টাকা পাঠাবেন, টাকা পাঠাইলে তাকে আমার ইলিয়াস 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 নাম, মনে হয় খুব সম্ভবত বরিশাল বাড়ি, আমাকে তিনি টাকা পাঠাবে, আমি ঢাকা গিয়ে এই ছাত্র সমন্বয়কদের কাছে আবেদন করতে, ঢাকা গেলে টাকা পাঠাবে আবেদন করতে। তিনি লিখেছেন তা না হলে আসবো না। তো তার পরিপ্রেক্ষিতে বললাম যে আপনি না আসলে আমার কি ক্ষতি হবে, আসলে আসলেন, না আসলে না আসলেন। লাল ভাই কিছু বকেয়া নেতা আছে। তো যাই হোক, অন্যদিকে যাব না। তো লাইভ এভাবে মাঝে মাঝে করব, আপনারাও করেন, শুধু আমি একা না, যারা ফেসবুক ব্যবহার করেন আপনারাও করেন। কর্মচারী ইউনিয়ন কি ঢাকাতে আসবে এইটা ভাই জানি না, তো তাদেরকে এখনো অনেকদিন সময় আছে, তাদেরকে অনুরোধ করব যে যারা কর্মচারী ইউনিয়নের নেতা আছে তারা যেন ঢাকা নিজেরাও আসে, এবং তাদের যে লোকজন আছে তাদেরকে যেন তারা বলে দেয়, তারা যদি জাতীয়করণ চায়, তারা যদি গ্রাম পুলিশের 45,000 গ্রাম পুলিশের মান উন্নয়ন চায়, জীবন উন্নয়ন চায়, তাহলে তারা যেন তাদের লোকজনদেরকে বলে দেয়। আমরা তো বৃদ্ধ হয়েছি, তার আপনারা কিন্তু আরো বৃদ্ধ হয়েছেন, কর্মচারী ইউনিয়নের নেতাদেরকে বলতেছি আমরাই বৃদ্ধ। অনেকেই এখন কিন্তু অনেকে কাকা বলে, বেশিরভাগই কিন্তু কাকা বলে, বৃদ্ধ। আমরা বৃদ্ধ হয়ে গেছি, আর আপনারা কিন্তু বৃদ্ধ না, আপনারা দাদা। আমরাই কাকা হয়ে গেছি আর আপনারা কিন্তু দাদা। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা কর্মচারী ইউনিয়নের আছেন তারা অবশ্যই, গতবার আমাদের উপজেলা থেকে কম হলেও 5 ইউনিয়ন থেকে 20 জন এসেছি। 20 জন না ভাই, আরো বেশি আসতে হবে। গতবার 20 জন আসলে এই আপনাদের 5 ইউনিয়ন থেকে 20 জন আসছেন মাত্র, 5 ইউনিয়ন থেকে 4 জন করে আসছেন। এবার ভাই সবগুলো নিয়ে আসবেন, রিয়েল চাকমা ভাই, এবার ভাই সবাই আসবেন, সবাই। এবার আমরা অত বড় দিনে যাব না যে আমাদের 6 দিন 7 দিন আমরা থাকবো। আমাদের টার্গেট 8 তারিখ 9 তারিখ, 2 দিন। কিন্তু এখানে কথা আছে, আমরা বাড়ি ফিরে যাব না, কাজ হওয়া না পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। প্রজ্ঞাপন খালি একটা প্রজ্ঞাপন না ভাই, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের প্রজ্ঞাপন লাগবে। মানুষ ভুল করে, ভুলের থেকে মানুষ শিখে। ভুল কিন্তু আর ফেল কিন্তু এইটা জয়ের প্রথম একটা ধাপ, জয়ের প্রথম একটা ধাপ, পাশের প্রথম একটা ধাপ। আমি ফেলটা কি কারণে করলাম, আমি হারলাম কি কারণে, আমি আশ্বাসকে বিশ্বাস করে হেরেছি। এইবার ভাই সেটা আমি শিখেছি। আমি আশ্বাসকে আর বিশ্বাস করি না, আশ্বাসকে আর বিশ্বাস করি না। এইবার হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে আরেকটা কথা আজকের লাইভে বলে যাই। ফেসবুক মিডিয়া আমি আগের থেকেই কিন্তু প্রচার করে যাচ্ছি, 8 তারিখ আমাদের এই আন্দোলন আছে। এখন ডিজিটাল যুগ, আমি মনে করি যে আমাকে যদি গ্রেপ্তার করেও নিয়ে যায় আপনারা আন্দোলন থামাবেন না। 8 তারিখে যদি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আমাকে মারে, আমাকে মেরেও ফেলে দেয়, আপনারা একটা ব্যক্তি মাঠ থেকে সরবেন না। আপনারা আপনাদের অধিকার আদায় ছাড়া বাড়ি ফিরে যাবেন না। সেখানে যদি আমার লাশ পরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, যা করতে পারে তারা করবে, কিন্তু আপনারা কেউ আপনাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত একটা লোক বাড়ি ফিরে যাবেন না, একজন লোক আপনারা বাড়ি ফিরে যাবেন না। যদি আমাকে দেখা গেল যে মিডিয়ার যুগ, আগে গ্রেপ্তার করলো, আগেই করলো, আপনারা সেগুলো হয়তো বা যদি করে জানতে পারবেন, সেগুলো জানতে পারবেন। আপনারা আন্দোলন চালিয়ে নেওয়ার মতো ব্যক্তিত্বর জন্ম এখানে আপনারা দেবেন, আপনারা আন্দোলন চলে যাবেন, মিস করবেন না। এখানে অনেকেই বলেন যে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কি হবে ভাই? পেট কখনো মরা বাড়ি মানে না। কিসের তত্ত্বাবধায়ক সরকার? তত্ত্বাবধায়ক সরকার যদি আরো 3 বছর যায় তাহলে কি 3 বছরই অপেক্ষা করবেন? গত তারিখের নির্বাচনে 2008 সালের আগে তত্ত্বাবধায়ক কয় বছর গিয়েছিল? 4-5 বছর। 4-5 বছর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ছিল দেশ। তত্ত্বাবধায়ক যদি আরো 3 বছর যায়, 4 বছর যায়, 4 বছরই গ্রাম পুলিশের বেতন বাড়বে না? 4 বছরই গ্রাম পুলিশের জাতীয়করণ হবে না? কেন? তত্ত্বাবধায়ক সরকার কি সরকার না? তত্ত্বাবধায়ক সরকার কি এই দেশ চালানোর জন্য তারা সরকার গঠন করেনি? তত্ত্বাবধায়ক সরকার কি কোনো খুন, কোনো গুম, কোনো কিছুর বিচার করবে না? তত্ত্বাবধায়ক সরকার কি সঠিকটা আর ভুলটা এটার বিচার করবে না? তত্ত্বাবধায়ক সরকার কি ন্যায্য কথা বলবে না? যারা বলেন তারা ভুল বলেন, আমি তাদের ব্যাখ্যা দিচ্ছি এগুলো।
তত্ত্বাবধায়ক সরকার কি তো কি হয়েছে? এটা একটা সরকার, বরং তত্ত্বাবধায়ক সরকারের সঠিকটা বলে, তত্ত্বাবধায়ক সরকারের সঠিকটা করে, তত্ত্বাবধায়ক সরকারের সব সময় সঠিক যেটা সেটা করে। তো যারা এখনো ভুলের ভিতরে আছেন, যারা এখনো ভুলের ভিতরে আছেন ভাই, ভুল থেকে বেরিয়ে আসুন। আপনি আপনার অধিকার আদায়ের জন্য যুদ্ধে যাচ্ছেন, আপনার আপনার ওইটা দেখার বিষয় নাই, কোনো কিছু দেখার বিষয় নাই। ছাত্রদের সাথে কথা অবশ্যই বলবো, ছাত্রদের সাথে আমাদের গত তারিখেও কথা হয়েছে। আমরা রাস্তায় যখন ছিলাম, আপনারা রাস্তায় ছিলেন, তখন ছাত্ররা এসেছে, তাদেরকে আমরা বুঝিয়েছি, তারা রাস্তা ছাড়তে বলেছে, তাদেরকে আমরা বুঝিয়েছি, তারা বুঝেছে, তারা আমাদের আর কোনো কিছু বলেনি। আপনাদের কেউ কোনো কিছু বলবে না, কারণ ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের যেই দাবিটা, এটা যৌক্তিক একটি দাবি। এটা এমন কোনো লোক নাই যে বলবে না যে এই দাবিটা যৌক্তিক না, আপনারা আপনারা ঠিক করছেন না, এটা কেউ বলবে না। কারণ ছাত্ররা তো আরো আগে বলবে না। যখন ছাত্ররা জানতে পারবে যে আসলে এদের বেতন ৬,৫০০ টাকা, সুন্দর সরকারি পোশাক গায়ে, ছাত্ররা আমাদের সম্পর্কে ধারণা হয়তো বা নাই, অনেক ছাত্রর ধারণা আছে, তারাও গ্রামের ছেলে, তারাও গ্রামের ছেলে, তারা শহরের ছেলে না, শহরের ছেলে ২-৪ জন, গ্রামের ছেলেই বেশি, তাদের আমাদের সম্পর্কে ধারণা আছে। আমরা তো ন্যায্য অধিকারের জন্য যাব, ছাত্ররা যেমন ন্যায্য অধিকারের জন্য গিয়েছিল, আমরাও ন্যায্য অধিকারের জন্য যাব। তাদের ন্যায্য অধিকার যেমন রাইট ছিল, আমাদের ন্যায্য অধিকারটাও রাইট। এখানে রং দুইটার একটাও না, তাহলে সমস্যাটা কি? তো যাই হোক, যারা ভয় পান তারা আসবেন না, কিন্তু আপনি আসবেন না, আরেকজনকে আসতে নিরুৎসাহিত করবেন না, তাকে বাধা দেবেন না। আপনি যদি মনে করেন আমি ভয় পাই, আমি যাব না, আসবেন না, সেটা আপনার ব্যাপার, আসবেন না, কিন্তু আপনি কাউকে বাধা দিয়েন না। আর কর্মচারী ইউনিয়ন যারা আছেন তাদের পায়ে ধরে বলছি, আপনারা নিজেরা উপস্থিত থাকার চেষ্টা করুন। আপনারা বললে ঢাকাতে জায়গা হবে না, আপনারা বললে জায়গা হবে না, আপনারা বাধা দিয়ে অনেককে থামাতে পারবেন, এটা মানি, এটা স্বীকার করি, কারণ আপনাদের দলে লোক বেশি, সাহসিকতার লোকও কম আছে, আর আপনাদের দলে লোক বেশি। আপনারা বললে তখন ঢাকাতে লোকের জায়গা হবে না, গত তারিখ যে লোক হয়েছিল তার দ্বিগুণ লোক হয়ে যাবে আপনারা বললে। ৯০ দিন যেহেতু পার হয়ে গেছে, কৃষ্ণর কমেন্ট পড়ার আগে চলে এগুলো পড়তে পারলাম না। তো যাই হোক, ৯০ দিন পার হলে কৃষ্ণর কমেন্টের ব্যাখ্যাটা আমি দিই, আমি ওইটা দেখতে পারলাম না। ৯০ দিন পার হইলে যে কোনো, এই ৯০ দিন পার হইলে, এই হাদিসে আছে ৯০ দিন যদি আপনি আপনার স্ত্রীর সাথে এই আহ, এক বিছানায় না থাকেন, সেটা যদি মন মালিন্যর কারণে থাকেন, তাহলে বউ তালাক হয়ে যায়। ৯০ দিন পার হইলে এই আপনার যে কোনো জিনিস এই শেষ হয়ে যায়। তো ৯০ দিন পার হয়ে গেছে, তারপরে আমরা আন্দোলনে গেলে আমাদেরকে কোনো কিছু বলার এখানে নেই। আর তারপরে যদি বলে, তাহলে সেটা রাজপথেই, রাজপথেই সেটা কথা হবে। কে এসে বলে সেইটা রাজপথেই কথা হবে। অবশ্যই অবশ্যই আন্দোলন যোগ দেওয়ার দরকার, সবাই ডাকার উদ্দেশ্যে প্রস্তুতি নেন। ধন্যবাদ নীলদা। এবার আপনাদের কমেন্ট গুলো দেখবো, তারপরে বেরিয়ে যাব আমরা। ভয়ের লোকনাথ, আমাদের গায়ে তাজা রক্ত আছে। ধন্যবাদ ভাই মিলন ভাই। ইয়াং জেনারেশনের সাহস আছে, মানতে হবে, এবারও দেখবেন। ধন্যবাদ ভাই। আহ ইমরান, ইমরান, ধন্যবাদ ভাই। অবশ্যই দেখতে চাই যে ইয়াংদের সাহস আছে, দেখতে চাই। আর শুধু ইয়াং না, বৃদ্ধরাও কিন্তু গত আন্দোলনে ছিল, অনেক বৃদ্ধ ছিল। সেই বৃদ্ধ কাকারাও আসবে, এটা অবশ্যই আশা করি যে বৃদ্ধরাও আসবে। শুধু ইয়াং, ইয়াং তো থাকবে, ইয়াং হচ্ছে শক্তি, ইয়াং এরা আসবেন, থাকবেন, সাথে বৃদ্ধরা থাকবেন, এটা আশা করি। কর্মচারী ইউনিয়নের তারা থাকবে, তারা লোকজন পাঠাবে, এটা আমি আশা করি। সবাইকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান করা যাইতেছে। ধন্যবাদ ভাই। প্রত্যেকেই আপনাদের আইডি থেকেও লাইভে যান, আমার আইডিটার লাইভটা শেয়ার করবেন প্রত্যেকেই। শেয়ার করলে আপনার কোনো ক্ষতিও হবে না, আপনার কমও পড়বে না। যারা মনে করেন যে শেয়ার করলে লাল মেয়েবার লাইভ হইবে, লাভ হবে, টাকা পাইবে, তো আপনার তো আর ক্ষতি হবে না। আমি না হয় টাকা পাইলাম, আপনার তো আর ক্ষতি হবে না। আপনারাও প্রত্যেকেই পোস্ট করেন। ৮ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে, ঢাকায় চলো। আপনারাও প্রত্যেকেই পোস্ট করবেন, এটা আমি যে কয়দিন হাতে আছে প্রতিদিনই একটা দুটো করে পোস্ট রাখেন, এক একজন এক এক দিন দেখবে, তাতে করে আমাদের লাভ হবে। যে আজকেই যেমন একজন বলতেছে আন্দোলনের ডাক দেন, তিনি কিন্তু এই পর্যন্ত দেখেননি, তাহলে আজকে তিনি দেখলো, তো ডাক তো দিয়েছি বেশ কয়েকদিন ধরে। টাঙ্গাইল জেলা থেকে রুবেল ভাইয়ের নেতৃত্বে যোগ দেবে ইনশাল্লাহ। হ্যাঁ ধন্যবাদ ভাই। টাঙ্গাইল আমার
মাধ্যমে রুবেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি রুবেল ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করবেন। আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা সকলেই আসবেন। আমরা তো গ্রাম পুলিশ দুঃখে দুঃখে মরছি, এই জন্য আন্দোলন করে যা না হয় যুদ্ধ করে মরবো। রাইট। আমার রুবেল ভাই বরাবরই সাথে ছিলেন, লাল ভাই পাশে থাকার জন্য অনুরোধ করছি সকল গ্রাম পুলিশকে। মারুফ ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি একজন সাহসী যোদ্ধা, বরাবরই পাশে থেকেছেন এবং অর্থনৈতিকভাবে আপনি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন। আপনাকে ধন্যবাদ দিলেও ছোট হবে, আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ ভাই যুদ্ধের ময়দানে নামবো। এস এ সানোয়ার হোসেন ভাই লিখেছেন পিছপা হব না 8 তারিখ। অসংখ্য ধন্যবাদ ভাই। যদি 8 তারিখের আগে বেতন বৃদ্ধি পায় তাহলে কি আন্দোলন হবে? ভাই সেটাও নির্ভর করে কয় টাকা বেতন বৃদ্ধি করে। ওই শুধু নাম রাখলো সেটা আমরা মেনে নেব না, খালি নাম রাখলেই আমরা মেনে নেব না, সময় উপযোগী করতে হবে। আপনার প্রশ্নের কমেন্টের উত্তরটা দিচ্ছি, সুন্দর একটি কমেন্ট করেছেন, সেটা সময় উপযোগী হতে হবে। বর্তমান সময় উপযোগী যদি না হয় তাহলে আমরা সেটা মেনে নেব না। 15-16 হাজার টাকার নিচে বেতন দিলে আমরা মানবো না। কারণ আমি এই জন্য বাড়তিটার কথা এই জন্য বলতেছি, কারণ গত তারিখ তাদেরকে আমি কথা দিয়েছিলাম যে তারা যে বলেছিল, অফার দিয়েছিল যে এই অর্থ বছরে মানসম্মত বেতন বাড়াবে দ্বিগুণ এবং আগামী অর্থ বছরে জাতীয়করণ দেবে। এই অর্থ বছরে যদি বেতন বাড়ায় সেটা যা মন চায় তাই বাড়ালে আর সেটা মেনে নেব, সেটা মেনে আমরা নেব না। তাহলে 8 তারিখে আমরা অবশ্যই ঢাকাতে থাকবো। বেতন বৃদ্ধি হবে সে আসে, আপনি এখনো বসে থাকবেন ঘরে? এই সুন্দর একটি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন আরেকজনের যে বেতন এই বাড়বে এই আশায় এখনো ঘরে বসে আছে। তো যাই হোক, ওই কি বাড়াইলো সেটা আমাদের সাথে আলোচনা করে বাড়ানোর কথা ছিল। সচিব মহোদয় কথা দিয়েছিলেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে বাড়াবে, তিনি কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা আর করেননি। তো অতএব আমাদের ওই বিষয়ে এই মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই, কারণ তার সাথে শর্ত ছিল তিনি আমাদের সাথে আলোচনা সাপেক্ষে বেতন বাড়াবে। এই প্রশ্নের জবাবগুলো তো সচিব স্যারকে ওই দিনই দিতে হবে 8 তারিখেই দিতে হবে। বেতন বাড়াইলেও আমরা সেখানে যাব, কারণ তার কথা ছিল আমাদের সাথে আলোচনা সাপেক্ষে বর্তমান সময়ে মানসম্মত বেতন তিনি করে দেবেন। তিনি শুধু তাই না, তিনি আরো অনেকগুলো কথা দিয়েছিলেন, কোনো কথাই রাখেনি। তিনি বলেছিলেন যে বিভিন্ন টিএডিএ বিল, এটা তো ব্যাপারই না। তিনি হয়তো বা আমার লাইভ দেখলে মন খারাপ করবে যে আমাকে এইভাবে বলতেছে, কিন্তু আপনি তো কথা দিয়েছিলেন লাল মিয়া এটা কোনো ব্যাপারই না। লাল মিয়া বুকা, আর লাল মিয়া তোকে কিন্তু মার দেবো, এগুলো ব্যাপার হলো? এগুলো তো ইচ্ছা করলে কালকেই দেওয়া যায়। কোথায় কালকে? সেই 3 মাস চলে গেছে। পোশাকের রং পরিবর্তন ইচ্ছা করলে কালকেই দেওয়া যায়। টিএডিএ বিল যে কোনো দপ্তরে গ্রাম পুলিশকে নিতে হইলে টিএডিএ বিল দিতে হবে। স্থানীয় সরকার দপ্তর ছাড়া যে কোনো দপ্তরে গেলে টিএডিএ বিল দিতে হবে। স্যার এটা করে দেবে? বললেন যে আমি করে দেব। টিএডিএ বিল দিলে তোরা এমনিতেই 20,000-25,000 টাকা বেতন পাবি, সব মিলিয়ে তোদের 20-25 হাজার টাকা বেতন আসবে এমনিতেই। আমি এগুলো করে দিব। কোথায়? এগুলো ব্যাপারই না তার কাছে, সে করে দেবে। কোথায়? 3 মাস চলে গেছে, অতএব আর কথা বলতে ভয় পাই না। তো যাই হোক, লাইভ থেকে বেরিয়ে যাব, বিদায় নেব, কারণ লাইভ কিন্তু অনেক টাইম অলরেডি হয়ে গেছে। টাইম কন্দে চলে যায় জানা নাই। আবার বয়স তো হয়েছে, বৃদ্ধ হয়েও গিয়েছি প্রায়। তো খাবার দাবারও কন্টিনিউ খেতে হবে, খাইনি, রাত্রের ওষুধ খাইনি, ওষুধ খাবো, ভাত খাবো। কেবল মনে হয় লাইভে অনেকেই ঢুকছেন। আমি আমার অধিকার আদায়ের জন্য প্রস্তুত, ইনশাল্লাহ আমরা একজন লাল মিয়া হয়ে গর্জে উঠবো। অসংখ্য ধন্যবাদ ভাই। প্রত্যেকেই গর্জে উঠুন ভাই, প্রত্যেকেই যার যার অধিকার আদায়ের জন্য গর্জে উঠুন, তবেই সম্ভব। পরিবর্তন তো অবশ্যই আসবে ভাই, অবশ্যই গ্রাম পুলিশের ভাগ্যের পরিবর্তন আসবে, এটা আমি বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি বলেই চেষ্টা করি। আমার মতো আপনিও বিশ্বাস করুন যে এইভাবে যদি আমার মতো প্রত্যেকেই বিশ্বাস করেন যে গ্রাম পুলিশের পরিবর্তন আসবে, তাহলে আমার মতো প্রত্যেকেই চেষ্টা করবেন। আর যখন প্রত্যেকেই চেষ্টা করবেন তখন ঢাকাতে জায়গা হবে না। প্রত্যেকেই যখন চেষ্টা করবেন, প্রত্যেকেই যখন ভাববেন পরিবর্তন হবে, ভাই দয়া করে সময় এখনো আছে ভাই, ঢাকা চলে আসেন। এখনো 14 দিন বাকি আছে। এখনো যদি ভাবেন যে টাকা নাই আমার কাছে, এই 14 দিনে আপনি টাকা সংগ্রহ করতে পারবেন। যে ঢাকায় যেতে হলে গাড়ি ভাড়া লাগবে, যেহেতু 14টা দিন বাকি আছে, এই 14 দিনে আপনি যদি মাথায় নেন যে আমার ঢাকা যেতে হবে, যুদ্ধ করতে হবে,
অবশ্যই অবশ্যই এই 14 দিনে আপনি কোনো না কোনো ব্যবস্থা করতে পারবেন। ভাই অন্য কোনো দিন লাইভে আসলে এই 7টা 8টার দিকে লাইভে আসবেন ভাই। না ভাই 7টায় হয়তো বা আনিস মিয়া ভাই 7টায় কিন্তু আজান 7টায় দেয় আজান মনে হয়, 7টা বা 7:15 আজান দেয়। তো 8টার নিচে ভাই আসা যাবে না। 8টায় আসলে তাহলে ঠিক আছে, কারণ যারা নামাজ পড়বে তাদেরকে নামাজের টাইম দিতে হবে। আমি আমার অধিকার আদায়ের জন্য লড়বো। ধন্যবাদ ভাই। আমি দেখতে চাই ভাই কারা কারা এই আহ, ঢাকাতে আসে, কাদের কাদের অধিকার আদায়ের জন্য লড়ার ইচ্ছা আছে, নিজের অধিকার নিজে লড়াই করবে। এটা 8 তারিখে প্রমাণ হবে, যে ভাগ্য পরীক্ষা 8 তারিখে। আপনারা অনুমতি দিলে আমি লাইভ থেকে বেরিয়ে যাব। 8ই ডিসেম্বর আন্দোলনের মাধ্যমে 16 ডিসেম্বর বিজয় উদযাপন করব গ্রাম পুলিশ সদস্যরা, ইনশাল্লাহ। অবশ্যই ভাই 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছিল এই দেশ। তার পরবর্তী প্রজন্ম যে একটা যুদ্ধ করলো সেটা হচ্ছে 5ই আগস্ট। আর আমরা আশা করতেছি যে আমরা ইনশাল্লাহ এই 8ই ডিসেম্বর আমরা আমাদের স্বাধীনতা, আমাদের যেই বাকরুদ্ধ করে রাখা হয়েছিল, আমাদের নির্যাতিত নিপীড়িত করে রেখেছিল, সেটার থেকে আমরা মুক্তি পাবো 8ই ডিসেম্বর। এটা আমি আশা করি। তো যাই হোক, অনেক কথা হলো। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আমার একটি ভাই কেবল লাইভে যুক্ত হলেন। আলহামদুলিল্লাহ ভাই, ইনশাল্লাহ ভাই 8 তারিখ দেখা হবে। মাশাল্লাহ ভাই, লাল ভাই কৃষ্ণকে বাদ দিতে হবে। আসলে কৃষ্ণকে বাদ দিতে হবে, আমার একটি ভাই লিখেছেন। একদিকে কৃষ্ণ তার ভুল বুঝতে পেরেছে, আরেকদিকে সেটা কৃষ্ণরও কিন্তু এখানে নৈতিক অধিকার, তার নিজের অধিকার আদায়ের জন্য সে আসতে পারে। আবার কৃষ্ণ তার ভুল বুঝতে পেরেছে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা কেউ ঢাকা আসলে কাউকেই বাদ দেব না, কাউকে না। কারণ তার অধিকার আদায়ের জন্য সে আসবে, আমরা বাদ কেন ওইখানে দেব? বরং আমরা এইভাবে যদি একজন আসতে চায় তাকে আমরা বাদ দেই, তাহলে কিন্তু এভাবে বাদ দিতে দিতে লাস্টে আমরা লোক হব না। তো আমাদের কাউকে বাদ দেওয়ার দরকার নাই, বরং আমি নিজে নেতৃত্ব ছেড়ে দেব, আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দেব, নেতৃত্ব ছেড়ে দেব। তবুও 45,870 জন গ্রাম পুলিশের অধিকার আদায় হোক, তাদের ভাগ্যর পরিবর্তন হোক। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। 1 ঘন্টা লাইভ হইলো, অনেক লাইভ হইলো। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আর আপনাদের জন্য আমার দোয়া রইলো, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে। এবং 8 তারিখ সকলকেই ঢাকায় আসার জন্য আল্লাহ সকলকেই শরীরের শক্তি, মন মানসিকতা সবকিছুই আল্লাহ দেয়। সকলকে যেন ততক্ষণ পর্যন্ত সহি সালামত রাখেন। ধন্যবাদ। পরবর্তী লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।